এত দীর্ঘ সময় ক্লাস নিলে আমার ছেলেমেয়েরা বোরিং হয়ে যাবে। প্রয়োজনে এই ক্লাসটাকে ভেঙে ভেঙে ডাবল ক্লাস কর। একটা কনসেন্ট্রেশন, একটা ছেলে মেয়ে যদি 2 ঘন্টা ফোনে স্ক্রিনে তাকিয়ে থাকে তাহলে ছেলে মেয়ের চোখের সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এখন ইনফরমেশান অনেক মানে সেগুলো একদম বেশি বেশি একবারে এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি চাই যে এগুলোর পরিমাণ একটু কমুক, হ্যাঁ, ক্লাসের ডিউরেশনটা কমুক। কী বলো তোমরা? ক্লাসের এত ডিউরেশন থাকলে 2 ঘন্টা 2.5 ঘন্টা অনলাইন ক্লাস চলছে, এটা কি সম্ভব বল? হ্যাঁ, এটা বাড়াবাড়ি পর্যায়ে, এটা বিরক্তির মানে কারণ হয়ে গেছে। আমি নিজেই বিরক্তি হয়ে গেছি। তোদের ক্লাস শুরু হয়েছে কয়টার সময়? হ্যাঁ, 7টায় শুরু করেছিস, এখন বাজে কত দেখেছিস? এখন বাজে 7টা শুরু করেছি, 6:30 নাকি? 7টায় শুরু করছি। ও, তার মানে 1 ঘন্টা গেছে আজকে। হ্যাঁ, 1 ঘন্টা গেছে। তো এই ক্লাসটা সর্বোচ্চ আমার মনে হয় যে 45 মিনিট 50 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা হতে পারে। ঠিক আছে, প্রয়োজনে যে কাজটা করতে হবে এই 1 ঘন্টা পরে প্রয়োজনে আবারও একটু ব্রেক দিলে, ইন্টারভাল দিলে একটু 10 মিনিটের 15 মিনিটের, ঠিক আছে, দিয়ে আবার ছেলে মেয়েকে, হ্যাঁ, তবে হ্যাঁ, এই অ্যানালাইসিসের ধরনটা ভালো হয়েছে। এভাবে ছেলেমেয়েরা খুব মোর স্পেসিফিক করে একটা জিনিস বুঝতে পারছে। কারণ একটা প্রশ্নের এগেনস্টে সেই প্রশ্ন কেন এটা হলো, কেন উত্তর হলো, খালি উত্তর বললেই তো হয়ে গেল না, কেন হলো, এই লটা তারা জেনে ফেলছে। এটা একটা ভালো সাইট। কিন্তু আমার মানে তোদের কাছে আপত্তির জায়গাটা হলো ছেলে মেয়ের পক্ষ থেকেই যে এই ক্লাসটা যেন অবশ্যই অল্প সময়ের জন্য হয়, অল্প সময়ের জন্য হয়। এবং আমি আরও একটা জিনিস চাই যে ভার্বাল ক্লাসের মতো, আই মিন ম্যান টু ম্যান যে কমিউনিকেশন, হ্যাঁ, ঠিক আছে, এরকম করে একটু মানে খালি বোরিং ক্লাস না হোক, একটু বিনোদন টিনোদন থাকুক, মানে একঘেয়ামি হয়ে যায়। হ্যাঁ, অনলাইনের ব্যাপারে ছেলে মেয়েদের আসলে এক্সপিরিয়েন্সটা হ্যাঁ ভালোই লাগে বলছো যে ক্লাসটা ভালোই লাগে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আমিও তো স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট তো বটেই, প্রতিনিয়ত আমি শিখি। আমি এভাবে বললে ভালো হতো, আমি গার্ডিয়ান, তো আমার কাছে মনে হয় তোমাদের স্বাস্থ্যের ব্যাপারেও আমাকে নজর রাখা প্রয়োজন। একদম বাড়াবাড়ি করে বেশি বেশি পরিশ্রম এটা আমি চাই না। আমি চাই একটু রেস্ট নিয়ে এবং আমি তো মানে ছেলে মেয়েদেরকে প্রভোক্ট করি, একটা না সর্বোচ্চ 40 মিনিট পড়ো, 20 মিনিট একটু ব্যায়াম করো, একটু ধ্যান করো, একটু দম প্র্যাকটিস করো, একটু হ্যাঁ, ঠিক আছে, গুনগুন করে গান গাও, সব কিছু মিলে এটা যেন কারো কাছে বোরিং না হয়। ঠিক আছে, আমি গত লাস্ট 1 সপ্তাহ ধরে খেয়াল করছি রাহি যে এই ক্লাসগুলো বেশ লম্বা করে হচ্ছে এবং রাহি তো ওখানে বসে বসে ঘুমিয়ে পড়ছে। এইটা তো আমি দেখি যে রে বাবা রে বাবা, মানে এত, হ্যাঁ। তো যাই হোক, মানে ইউ আর গুড। হ্যাঁ, এই যে আয় 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 আয়, এই যে তোমাদের হলো, হ্যাঁ, তোমাদের হলো ইমদাদ স্যার চলে আসছে। কি তুই কোনো ক্লাস নিবি নাকি? হ্যাঁ, কি রে তুই এত সুন্দর স্যুট পরে আসছিস? হ্যাঁ, প্রমোশনাল ভিডিও বানাতে যায়, এখানে আয়। হ্যাঁ, তোমার ইমদাদ স্যার হলো ইদানিং গানেরও প্র্যাকটিস করে। আমি দেখতেছি সকল স্যাররা কি মানে মানে কোথায় মানে কি মানে দেখা যাচ্ছে যে আর স্যার থাকছে না। ঠিক আছে, দেখছো কিভাবে সেজেছে? এটা তামিল কোনো মানে সিনেমার কোনো মুভির হিরোর মতো। সামনে 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 দেখা যাচ্ছে না তো। ঠিক আছে, কাছাকাছি আয়। ঠিক আছে, তো তোকে দেখে আমার খুবই জেলাস হচ্ছে ইদানিং। আমি সাজছি, আমি সাজছি না তুই সেজেছিস? হ্যাঁ, ঠিক আছে, দেখছো পুরোটা দেখাতে পারলে ভালো হতো। রাহি একটু পুরোটা দেখিয়ে দিলে এদেরকে। ঠিক আছে, ও কীরকমভাবে সাজছে। তো যাই হোক, আমি ওর ক্লাস 1 ঘন্টা হলো, আমি টুকটাক একটু ছেলে মেয়ের কাছে মাঝে মাঝে শুনি যে কেমন নিচ্ছে। তো নিচ্ছে, তার মতো করে সে নিচ্ছে এবং সে চেষ্টা চালাচ্ছে। ও আমাদের নতুন শিক্ষক। আমি আশা করি যে ওকে আমি একটা জিনিস বলেছি যে সেটা বল, যেটা বললে ছেলে মেয়ের কাজে লাগবে। ওই কোয়ালিটি 1 ঘন্টা যেন হয়। কোয়ালিটি 1 ঘন্টা না হলে ওই ছেলেমেয়েরা সারাদিন পরে অধীর আগ্রহে বসে থাকে, সময় নষ্ট করছে। এবং তোমরা নোট করছো কিনা জানি না, আমাকে একদিন একটু একটা কাজ করো তো, তোমরা যারা আমাকে শুনছো তারা তোমাদের এই পড়ার ধরনটা, মানে তুমি যে আমাদের এই ক্লাসের সিস্টেম তো অনলাইনের মতো করে না, এটা ম্যানুয়াল ফর্মাল ক্লাসের মতো হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে তোমরা যে নোটসগুলো রাখছো আমাকে একটু ছবি উঠিয়ে সেই নোটসগুলো একটু আমার পার্সোনাল আইডিতে একটু পাঠাই দেবো। বাবা, আমি একটু দেখতে চাই যে ওরা যে মানে যে ঢঙ্গে পড়াচ্ছে সেগুলো তোমাদের জন্য অনেক ইনফরমেশান তোমাদের কাছে থাকছে কি না, নাকি অ্যাজ ইউজুয়াল ওটা দেখে আমি শেষ করে ফেললাম। ঠিক আছে, তবে একটা জিনিস বারবার আবার মনে করিয়ে দিই, আসলে শিক্ষকরা তোমাকে চান্স পাওয়াতে পারবে না। হ্যাঁ, তোমাকে চান্স পেতে হলে নিজেকে অনেক পড়তে হবে। আমি সেদিন ক্লাসে বললাম, তোমাদের ক্লাসে সম্ভবত না, যে ক্লাসটা কেমন জানো,
ক্লাসটা হলো যে কাউ ফিলোসফি বুঝো, এই চুপ কর, কাউ ফিলোসফি বুঝো। আমরা আন্ট ফিলোসফি পড়েছি, হ্যাঁ, কিন্তু কাউ ফিলোসফি অবশ্য আমার নাম দেওয়া। যখন তোর হলো গরুরা খায় তখন কীভাবে খায় বলতো, কখনো খেয়াল করেছিস? আল্লাহ পাক তার কোরআনে বলেছে তোমাদের সামনে অসংখ্য অজস্র কি বলে এটাকে, আমি ছড়িয়ে ছিটিয়ে রাখছি, তোমরা যারা বুদ্ধিমান সেখান থেকে তোমরা শিখবা, অদর্শ নিদর্শন, শব্দটা আমার উচ্চারণ তখন হচ্ছিল না, ঠিক আছে, সেখান থেকে তোমরা শিখবা। আমি খেয়াল করি দেখি, তোরও এটা জানা প্রয়োজন, গরুরা যখন খায় দেখবি যে একটানা একসাথে একদম ধামধাম সরে অনেক কিছু খেয়ে ফেলছে। যখন খেয়ে ফেলে সে তখন কিন্তু চিবায়ও না, খালি যা পায় সামনে সব খেয়ে ফেলে। তো আমার কাছে কেন জানি মনে হয় যে এই পড়াশোনা যখন একটা ক্লাসে একটা লেকচার পুরোটা একটা শিক্ষক পড়িয়ে দেয়, তখন ওই স্টুডেন্টরা গরুদের মতো আসলে শুধু গিলে গিলে নেয়। তো গিলে নেবার পরে গরু যখন রেস্টে যায় তখন সেগুলো কি একটু একটু বের করে জাবর কাটে, এবং এই জাবর না কাটলে সেটা প্রপার ডাইজেশন হয় না। আমার কোথাও দৃঢ় বিশ্বাস যে স্টুডেন্টের জন্য এই ক্লাসটা ঠিক ওই গুরুদের খাবারের স্টাইলের মতো। সেখানে হয়তো সে ম্যানুয়াল এবং আল্লাহ প্রদত্ত বা এটাই সিস্টেম, সে সেটা খাচ্ছে। ওখান থেকে যদি কোনো কিছু শিখতে চায় তাহলে আমার শেখা উচিত যে ওইভাবে নেবার পরে বা ওইভাবে শেখার পরে পরবর্তী সময়ে সেগুলো যদি প্রপারলি সে ডাইজেশনের জন্য জাবর না কাটে, চিবিয়ে চিবিয়ে একটু একটু করে না বোঝার চেষ্টা করে, তাহলে যেমন গরুর ডাইজেশনের সমস্যা হবে, ঠিক তেমনি আমার ছেলেমেয়ের এই পড়াটা কোনোভাবেই ইফেক্টিভ হবে না, বরং বিব্রতকর, বিরক্তকর এবং তার স্বাস্থ্যের জন্য, তার মনের জন্য, তার পড়া টাইম ওয়েস্টের মতো হবে। সুতরাং আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে আসলে কোনো শিক্ষক আসলেই তোমাকে ওইভাবে যে বহুমাত্রায় সহযোগিতা করছে বা পেরে উঠছে বা বুঝিয়ে দিচ্ছে এবং এক পড়াতে তুমি শেষ করে ফেললা, এটা কিন্তু হয় না। সুতরাং তোমাদের উচিত হবে খুব প্রপারলি এবং খুবই ডেডিকেশনের সাথে ক্লাসটা শেষ করবার পরে, হ্যাঁ, রেস্ট নাও, রেস্ট নেবার পর তুমি খাতাটা বাইর করো, বাইর করে একটা একটা করে সিঙ্গেল অ্যাপ্রোচে, যাতে করে বহুদিন বহু বছর তোমার মনে থাকে। একটা জিনিস কি জানো, যে তোমার যে ষষ্ঠ ইন্দ্রিয় আছে, মানে 6টা ইন্দ্রিয় আছে, আমি এভাবে বলে থাকি, আচ্ছা তুমি কোন জিনিসটা ভুলো না বলো তো? নিশ্চয়ই তোমাকে কেউ কোনো দিন গালি দিয়েছে, মার দিয়েছে, তুমি ভুলো নাই, কিংবা তোমার জীবনে রোমান্টিক কোনো সিচুয়েশান তুমি ভুলো নাই, অথচ তুমি এই পড়াটা ভুলে যাচ্ছ। তোমার জীবনে কেউ তোমাকে গল্প করলো, তুমি সেই গল্প ভুলো না, ঠিক আছে, সেটাকে, কারণ তুমি সেটাকে একটা গল্প বানাচ্ছ। আমি দেখেছি যে পড়াশোনা আমরা ভুলে যাই, যে কারণে ভুলে যাই সেটা হলো এই পড়াশোনাকে আমরা গল্প বানাতে পারি না। সত্য হলো এটাকে একটা ইমাজিনেশান দিয়ে, একটা কল্পনা দিয়ে মনে হয় গল্পের মধ্যে ঢুকে যেতে হবে। ঢুকে যেতে পারলে নিশ্চয়ই ওই খাতাটায় লিখতে হচ্ছে, তার মানে তোমার স্পর্শ আর একটা ইন্দ্রিয় কাজ করছে। তুমি যখন ভাবছো তার মানে তোমার আরেকটা ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করছে, ঠিক আছে। তুমি যখন কোনো কিছু স্পর্শ করছো, তুমি যখন কোনো কিছু ফিল করছো, আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা ইন্দ্রিয় কাজ করছে। কিংবা এই যে তুমি আমার কাছে শুনছো, তোমার আরেকটা ইন্দ্রিয় কাজ করছে, তুমি দেখছো, তোমার আরেকটা ইন্দ্রিয় কাজ করছে। মজার ব্যাপার হলো কোনো ঘটনা কিংবা কোনো পড়াশোনা কিংবা কোনো কিছু দীর্ঘস্থায়ীভাবে মনে রাখতে চাইলে যে যত বেশি ইন্দ্রিয়ের ব্যবহার ইনশিওর করবে তার কাছে সেটা দীর্ঘমেয়াদী থাকবে। এখন আমি একটা গল্প বানালাম, কোনো একটা রেফারেন্স আমি দেখেছিলাম যে হাউ টু ডেভেলপ ইউর মেমোরাইজিং ক্যাপাসিটি। অ্যাকচুয়ালি তারা 3টা লর কথা বলেছিল। একটা ল হলো তোমার ইমাজিনেশন, অ্যাকচুয়ালি তোমার ওই পড়াশোনাকে কল্পনা করে করে একটা গল্প বানাতে হবে। ইমাজিনেশনের পরে আরেকটার কথা বলা হয়েছে, সেটাকে তোমাকে অ্যাসেম্বল করতে হবে। অ্যাসেম্বল একটার সাথে গল্প আর একটা গল্প সাজাতে হবে, ঠিক আছে। এখন কোনো না কোনোভাবেই তোমাকে ওই কানেকশান কোনো না কোনো কারোর সাথে রাখতে হবে। এই 3টা জিনিসের যদি সমন্বয় হয় এবং তুমি যদি ধ্যান করো, আমি চোখ বন্ধ করে তুমি যা যাকে শিখলা, যা বললা, গ্লাসটা কিন্তু পড়ে যাবে, দেখে, ঠিক আছে। এই ব্যাপারগুলো তুমি যদি ইনশিওর করতে পারো তাহলে এই পড়াটা তোমার কাছে দীর্ঘমেয়াদী থাকবে মাথায় এবং তোমার কাজে দিবে। আসলে আমি চাই যে তোমরা দীর্ঘমেয়াদী এবং এগুলো তোমাদের কাছে থাকুক এবং তোমরা ইফেক্টিভ মানে কোনো কিছু পাও, এবং এটা পেলে তুমি যেমন খুশি হবে তেমনি আমাদের এই কন্ট্রিবিউশন। অ্যাকচুয়ালি তোমরা দেখে থাকবা যতজন স্টুডেন্ট আমাদেরকে পে সিস্টেমে এসেছো, এটা এতটাই নগণ্য, এবং যেভাবে আমাদের ক্লাস হচ্ছে একটা হিউজ পরিমাণে ইনভেস্ট আমাদের এমনি যাচ্ছে। এটা আমার মনে হয় যে একটা সোশ্যাল কন্ট্রিবিউশন হিসেবে আমি দেখেছি। এজন্য তোমাদের ক্লোজ গ্রুপে ক্লাস না নিয়ে মাঝে মাঝে ওপেন গ্রুপে আমরা ক্লাস নিচ্ছি, এবং তোমারও কিছু রেসপন্সিবিলিটি আছে। দেখো বাবারা, আমি অনেক সময় বলি ছেলে মেয়েদের যে তোমরা প্রকৃতি এমন একটা জিনিস যে আল্লাহ দুনিয়াতে বিচার না করলেও প্রকৃতি বিচার করে। তুমি আদারওয়াইজ নিও না, সব কিছুরই মধ্যে একটা লেনদেন আছে।
আমি আমার বাবা যে কনসেন্ট্রেশন নিয়ে আমাকে ভালোবেসেছে, আমি হয়তো সেই কনসেন্ট্রেশন নিয়ে আমার বাবাকে ভালোবাসতে পারবো না, কিন্তু সেম কনসেন্ট্রেশন আমি আমার সন্তানকে ভালোবাসছি। তার মানে আমি যতটুকু পেয়েছি ততটুকু কিন্তু দিচ্ছি। ঠিক আছে। এখন আবার এরকম যে আমি যদি আমার বাবা ছোটোবেলায় কী কী কষ্ট দিয়েছি আমি ভালোটা মনে না রেখে কষ্ট মনে রাখি, তাহলে হয়তো আমার কাছ থেকে কষ্টই অন্যদিকে যাবে। প্রত্যেকটা মানুষেরই অনেক দুর্বলতা আছে, অনেক ক্রাইসিস আছে, অনেক ত্রুটি আছে। সুতরাং যখনই তোমার সামনে কেউ আসবে না কেন, তুমি যদি তার শুধু পজিটিভটা নাও এবং পজিটিভটা চিন্তা করো, তাহলে অটোমেটিক তোমার প্যাটার্নটাই ওই পজিটিভ হবে, তুমিও কাউকে পজিটিভ কোনো কিছু দিবা। এবং তোমার এই দেওয়ার পরিমাণ সোসাইটিতে যদি নেগেটিভের চাইতে পজিটিভ বেশি হয়, তাহলে তুমি দেখবে একসময় সোসাইটিতে তুমি আস্তে আস্তে গ্রহণযোগ্য হয়ে উঠছো, এবং এই গ্রহণযোগ্য হয়ে ওঠাটাই হলো তোমার সফলতা। সুতরাং সফলতা আলটিমেটলি ওই বাংলা ওই লেকচার মনে রাখাটাই কিন্তু সীমাবদ্ধ থাকলে চলবে না। এটা তোমার ব্যক্তিগত জীবনে ঠিক আছে কতটা অ্যাপ্লাই করতে পারলে। আমাদের দেশে একাডেমিক সেক্টরটা এবং শিক্ষা পলিসিটা আমার মনে হয় একটু ঢেলে সাজানো উচিত। আমি জানি না রানিং গভর্নমেন্ট এটা নিয়ে কোনো কিছু ভাববে কি না। সব কিছুই আমি এই নামাজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে, এটা আরবি না ফার্সি, ঠিক আছে, এটা আমার জীবনে কতটা ইফেক্টিভ বা এই ইফেক্টিভনেস বা কতবার আমি ইউজ করলাম, এই ক্ষেত্রটা কতটুকু বেশি। আমার কথা হলো যে হ্যাঁ, সব পড়াই প্রয়োজনীয়, সব জ্ঞানই প্রয়োজনীয়, কিন্তু ওই জ্ঞানটা ইমপ্লিমেন্ট করার জায়গাটাও সাফিসিয়েন্ট লাগবে। তাহলে ওই একটা সেন্টেন্স শিখলেই ছেলেমেয়েরা বহু কিছু শিখে ফেললো এবং তার মধ্যে অভ্যাস হয়ে যাবে সেগুলো জানা বা সেগুলো অন্যকে কনভে করা। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের দেশে হয় না। এই জন্য আমার কখনো কখনো মনে হয় যে কেউ যদি এখন বিসিএস পরীক্ষা দেবে, তাকে পড়তে হবে বাংলার অর্ধমাত্রা বর্ণ কয়টা আছে, যেটা আমার বাচ্চা ক্লাস নার্সারিতে পড়তেছে, তার বয়স হলো এখন 4.5 বছর। সে তখন শিখছে যে এই এতগুলো বর্ণ, 50টা বর্ণের মধ্যে এই কয়েকটা বর্ণের অর্ধমাত্রা, এই কয়েকটা, অথচ সেইটা তার বহু বছর পরে, কমপক্ষে তার মোটামুটি 16-17 ক্লাস পরে তাকে আবার বিসিএসের জন্য বসতে হবে যে তোমার কয়টা বর্ণ ছিল। এই যে একটা বিদঘুটে একটা ব্যাপার স্যাপার, তাকে তো বসা উচিত যে তুমি কোন কাজে এক্সপার্টনেস নিয়ে আসছো, যে আমি এই কাজের জন্য আমি ফিট, এই কোয়ালিটিগুলো আছে, ওই কোয়ালিটিগুলো ইনশিওর করে তাকে একটা জব দেওয়া প্রয়োজন। ঠিক আছে, তুমি এই কাজে এক্সপার্ট, সুতরাং তুমি এই কাজ করো। এখন আমাদের দেশে বিসিএস ক্যাডারদেরকে এই জন্য হতে হয় সেই প্রাইমারি লেভেল থেকে, অথচ তার কোনো এক্সিকিউট নাই। সে সততার গল্প শোনাচ্ছে কিন্তু নিজে সৎ না, সে অনেস্টির গল্প শোনাচ্ছে, সে অনেস্ট না, সে সিনসিয়ারিটির গল্প শোনাচ্ছে, সে সিনসিয়ার না। বেসিক্যালি ওগুলো মুখস্থ করেছে, কিন্তু এক্সিকিউট করবার সময় এবং পরিস্থিতি এবং সেই প্র্যাকটিস আমাদের দেশে হয়নি। আর এই জন্যই তো আমরা শিক্ষিত হয়েছি এই মর্মে যে আমরা সার্টিফিকেট ওরিয়েন্টেড, আমরা শিক্ষিত হয়েছি এই মর্মে যে আমাদের দেশের ম্যাক্সিমাম ছেলে যে সবাইকে পাস, অটো পাস, হ্যাঁ, পাস দিয়ে বলতেছে যে আমি ইন্টারমিডিয়েট পাস করছি এবং আমার শিক্ষার হার বেড়ে গেছে। কিন্তু ওই শিক্ষা দিয়ে আমি কালকে ভিডিওটা একজনকে দেখছিলাম যে একজন লিডারকে জিজ্ঞাসা করতেছে ইন্টারভিউতে, বা টিকটকার বা এরকম কিছু একটা হবে, যে তুমি আসলে কিসে পড়ো, তো অমুক কলেজ সায়েন্সে পড়ি, তো সায়েন্সে তোমার সাবজেক্ট, আমি তো ওইভাবে যাই না কলেজে, ঠিক আছে। ও কিন্তু রিনাউন্ড একটা বিশ্ববিদ্যালয় থেকে বা কলেজ থেকে হয়তো শেষ করছে বা করেছে বা রানিং আছে। তো এই যদি হয় ব্যাপার স্যাপার, আমার তো বরং উচিত ছিল ওকে টিকটক নিয়ে প্রশ্ন করা, তুমি টিকটকে বিখ্যাত হয়ে গেছো, কেমনে বিখ্যাত হলো। সে কিন্তু ওই প্র্যাকটিস, কারণ সে প্যাশনেট টিকটক নিয়ে কিংবা ওখান থেকে আর্নিং নিয়ে কিংবা ইউটিউব নিয়ে বা সেই। এবং বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা তো জনসংখ্যার পরিমাণ বেশি এবং ইয়াং পিপলের সংখ্যা বেশি, যে যার যে ইনোভেশন আছে সেই ইনোভেশন নিয়ে যে এক্সপার্ট হয়েছে তার সেটা নিয়ে স্টাডি করা উচিত। হ্যাঁ, আমার তো হিরো আলমকে ভালোই লাগে যে এত সাহসী একটা ছেলে, এবং এটা দিয়ে আমি দেখি যে ইন্ডিয়ান অনেক প্রোগ্রামে সে অংশগ্রহণ করছে, সে কতদিন ঘুরে বেড়াচ্ছে, অথচ ওর কি যোগ্যতা আছে। আবার মনে হয় একটা সেন্সে ওর যোগ্যতা না থাকলে কি সে ওখানে যাইতে পারতো, এই যোগ্যতা না থাকলে সে ওখানে যাইতে পারতো। আসলে তার মধ্যেও কিছু না কিছু স্পেশালিটি আছে, আমাদের ওই স্পেশালিটি নিয়ে ওয়ার্ক করা উচিত ছিল, এবং তাহলেই ছেলে মেয়েরা উদ্বুদ্ধ হতো, যে কাজে কমফোর্ট ফিল করছে সেই কাজে উদ্বুদ্ধ হতো। আমার অফিসের স্টাফ সোহানা প্রত্যেক দিন ছবি উঠায় বেড়ায়, ঠিক আছে, ছবি উঠায় আবার টিকটক করে, ঠিক আছে। এখন ওকে যদি বলা হয় যে তোকে 1 মাসের বেতন দেওয়া হবে না, বিনিময়ে তোর 2 দিন টিকটক করার জন্য সরিষা ক্ষেত কিংবা তোর হলো রাস্তা দিয়ে এখানে সেখানে তুই যাইতে পারবি, ওই 2 মাস কাজ করে দিবে, কিন্তু তার বিনিময়ে ওকে যদি একটা ফটোগ্রাফার দেওয়া হয়, এগুলো বেশি কমফোর্ট ফিল করে, ওর ভাল লাগে, যার যেটা ভাল লাগে তার সেটা প্রফেশন হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু আমরা কি করি, এবং আমি খুবই স্মার্ট, আমি ওকে বললাম কি রে তোর বাবা মা কিছু বলে না, তুই যে ঢং করে এই করে সে টিকটক করিস, কয় না আমার বাবা, আমি একটু চালাকি করছি স্যার, আমার যদি আমার এগেনিস্টে কোনো কথা যায় তাহলে আমি বলি আমার বুক ব্যথা করতেছে।
ঠিক আছে। তো আমার বাপ মা ভয় পেয়ে বলছে যে তোর বুক ব্যথা যদি না করে তাহলে তুই কর, কিন্তু আমার সামাজিকতা যেন নষ্ট না হয়। ঠিক আছে, এই জন্য আমি করি। কি স্মার্ট বাবা, আমি তোর খুশি হয়েছি। তো বেসিক্যালি একই সোহানা তোমার মধ্যে আছে, একই রাহি তোমার মধ্যে আছে, বা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা মানুষের মধ্যে এই ব্যাপারগুলো আছে। তো তোমরা ব্যাপারগুলোকে আসলে একটু আলাদাভাবে নিও শোনা। আমি চাই যে আমার ছেলেমেয়েরা স্বশিক্ষায় শিক্ষিত হোক আগে বেশি। আমাদের দেশে ইফেক্টিভ পপুলেশন প্রয়োজন, আর ঠিক আছে, যারা কার্যত শিক্ষিত। তবে এর সাথে শুধু যদি পার্সোনালিটি যোগ হয়, তোমরা হয়তো চমৎকার করে বাংলা শিখবা, ইংরেজি শিখবা, অঙ্ক শিখবা, সব শিখবা, কিন্তু তোমার মধ্যে যদি মানবিকতা, ন্যায় বিচার, কিংবা তোমার মধ্যে সিনসিয়ারিটি, পাংচুয়ালিটি, তোমার মধ্যে অনেস্টি না থাকে, তাহলে দিন শেষে তুমি আসলেই জিরো। তোমাকে অনেক তীব্র ভয়ঙ্কর প্রতিযোগিতায় তোমাকে অংশগ্রহণ করতে হবে, এবং তোমার জীবনটা হবে যাতনাময়। আমি চাই তোমার জীবন যাতনাময় না হোক, একদম ফেয়ার অ্যান্ড লাভলি, বুঝছো, যাতে করে প্রতিনিয়ত হাসা যায়, প্রতিনিয়ত খুশি থাকা যায়, সবাইকে ভালোবাসা যায়, শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া বলে একদম ধারণ করে, ঠিক আছে, ভাবা যায় তুমি না আলেকজান্ডার হলেও মরে যাবা, তুমি নার্সিং নিয়ে ভাবছো, তুমি হলো রেজিস্ট্রার হলেও মরবা, তুমি কিছু না হলেও মরবা। আবার যে সম্মানের পিছনে ছুটছো, সেই সম্মানই পড়াশোনা না করলেও পাওয়া সম্ভব যদি পার্সোনালিটি থাকে। আমি বলবো প্রত্যেকটা সময়টাকে দারুণভাবে কাজে লাগাও, চিন্তা করা শিখো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তুমি একদিন তোমার সোসাইটিতে গ্রহণযোগ্য মানুষ হয়ে উঠবে আর কি, এবং তোমার বাবা মা ভালোবাসা শুরু করবে তোমাকে, তোমার আত্মীয় স্বজন, তোমার এলাকা, তোমার দেশ এবং পৃথিবী ছড়িয়ে যাবে তোমার রেপুটেশন, এবং তোমার জীবনে তাই হোক, এই প্রার্থনা করি। তো যাই হোক, পরিশেষে সকলকে আমি যে দীর্ঘ সময় ধরে বক করলাম, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আমার মনে হয় তাড়াতাড়ি ক্লাস শেষ করে ফেল, আর বেশিক্ষণ রাখিস না। আমি বক করলাম। এই বাবারা, তোমরা যারা ক্লাস করলা আজকের মতো, আমার মনে হয় আর 2-1 মিনিট খালি হাই হ্যালো করে ছেড়ে দিক। আর তোমার যে স্যার আসছে, তোমার স্যার মনে হয় কি একটা প্রমোশনাল ভিডিও বানাবে। দেখছো, স্যাররাও টিকটকার হয়ে গেছে, বুঝছো, মানে কি যে আমার টিকটক তাই নাকি? তো আমিও টিকটক বানাবো, যা দেখতেছি শালা আমার কোনো পাবলিসিটি নাই, বুঝছো। তোমরা আমার একটু পাবলিসিটি করে দিও যে এই সেই স্যার, বেশি কথা বলা স্যার। ঠিক আছে, যাই হোক, নেগেটিভ রিভিউ দেয়। আমার মাঝে মাঝে মনে হয় যে কত মানুষ কতভাবে বিখ্যাত হচ্ছে, শালা আমি হই না কেন? তো আমাকে একজন শিখিয়ে দিয়েছে, তুমি শালা একটু পাগলামি করো, একটু নেগেটিভ রিভিউ তাড়াতাড়ি রিউমার আকারে ছড়াই বেশি, ঠিক আছে, এভাবে ছড়িয়ে দিক। তো পজিটিভ হোক আর নেগেটিভ হোক, শালা আমাদের দেশে তো ওই মানদণ্ড নাই। আমার একটা রিলেটিভস, বুঝলি, কাস্টমসে জব করে। এখন এভাবে বলা ঠিক হলো না, সরি, আমার একটা পরিচিত মানুষ কাস্টমসে জব করে। ঠিক আছে, তো জব করে, তো এখন মনে করো যে এই 10ম গ্রেডের জব কিংবা 9ম গ্রেডের জব, আহামরি কতই গভর্নমেন্টের স্যালারি হওয়া প্রয়োজন, ঠিক আছে, এরই কিন্তু সে মানে এত কিছু করতেছে, এই করছে সেই করছে, এবং তাকে সবাই খুবই বাহবা দিচ্ছে, এবং খুবই সামাজিকভাবে সে খুবই মানে হাই প্রোফাইল একজন ইনশিওর করা হচ্ছে। আমাদের সোসাইটিটা না কলাপস করে গেছে। তুমি কোনো উপায় ইনকাম করছো, ডাজন্ট ম্যাটার, ম্যাটারটা হলো তুমি কত পরিমাণে ইনকাম করছো, এটা হলো ম্যাটার। ঠিক আছে, এই জন্য সোসাইটি আরও খারাপের দিকে যাচ্ছে। এই জন্য নেগেটিভ হোক আর পজিটিভ হোক, মানুষের পরিস্থিতি আসলে মানুষ তাতে খুশি। অনেক মেয়েরা আছে না, দেখো না কেমন ঢং করে ছবি উঠা দেয়, এবং বিশাল একটা পরিস্থিতি, ওটা দেখার জন্য ছেলে পেলেও ভিড় করে, হোম লিখিয়ে পড়ে। ওর নেগেটিভিটি, ওর ভাবনাই নাই, ওর ভাবনাটা হলো আমি সারা বিশ্ব পরিচিত। মানুষ কত রকম ঢঙ্গে রঙ্গে সেজে গুজে কত কিছু করছে। আসলে পৃথিবী, কেউ পড়াশোনা করলেই যে জ্ঞানী হবে তা না, কেউ যদি খালি চিন্তা করা শিখে তার সোসাইটিতে যা কিছু ঘটতেছে এগুলো নিয়ে, সে মহাজ্ঞানী হয়ে যাবে। সেটা সক্রেটিস ফেল, ঠিক আছে, ও প্লেটো আফসোস করবে। ঠিক আছে, এই যে আলেকজান্ডার এগুলা নিয়ে ভাববে যে শালা আমরা কোন যুগে ছিলাম। ঠিক আছে, তারপরে তো কে আছে, সক্রেটিসের পরে প্লেটো, তারপরে অ্যারিস্টটল, আলেকজান্ডার। আর যাই হোক, ওই যুগ, ওই ফিলোসফার শেষ। এই বর্তমান সময় যদি প্রত্যেকটা মানুষ প্রতিদিন মনে করে আমি কথা বলবো না, খালি দেখবো, প্রত্যেকটা অবজার্ভ করবো, বুঝবার চেষ্টা করবো, এই শালা আরো বড় ফিলোসফার হবে আমার তো মনে হয় আগামী পৃথিবীতে। ঠিক আছে, এই আলেকজান্ডার, সক্রেটিস, ঠিক আছে, কিংবা প্লেটো, কিংবা এই মানে অ্যারিস্টটল, এরা একদম ভ্যানিশ হয়ে যাবে। বাংলাদেশে যা কিছু চলছে, তো পৃথিবীতে একটা ল আছে জানো, আমার মনে হয় এই ল হলো দ্য জঙ্গল ল, বুঝিস, বুঝবার কথা নাই। আমার কিছু কিছু জিনিস কখন কি শুনছি আমার কাছে মনে হয় যে ইউ ক্যান ওয়াচ এভরিথিং, ইউ ক্যান অবজার্ভ এভরিথিং, ইউ ক্যান গেট নলেজ ফ্রম এভরিথিং, বাট
ইউ শুড নট ইন্টারফেয়ার অ্যাবাউট এনিথিং। তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি সোসাইটিতে টিকে থাকতে পারবা। তুমি প্রতিনিয়ত নিজেকে জানো, নিজেকে আরও উচ্চতা থেকে আরও উঁচুতে নিয়ে যাও, কিন্তু এত সহজে ইন্টারফেয়ার করো না। যখন তুমি অনেক জ্ঞানী হবা, মহাজ্ঞানী হবা, তখন হয়তো তোমার ছোটোখাটো দর্শনই তোমার পুরো কমিউনিটিকে চেঞ্জ করে দিতে পারে। আমরা অপেক্ষা করছি, আমরা আশা ছাড়িনি। এ দেশ নিশ্চয়ই একদিন চমৎকার, সুন্দর, সাবলীল এবং পুরো পৃথিবীতে সবচেয়ে সভ্য জাতিতে পরিণত হবে। এই স্বপ্ন আমিও দেখি। আর তোমরা দোয়া করো এই স্বপ্ন যেন সত্য হয় এবং এগুলো যেন দেখে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।